ট্রাম্পের বিরুদ্ধে মাদুরোর সংগ্রাম কি ব্যর্থ হবে? দুর্দমনীয় প্ল্যানে এগোচ্ছেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্পের কোনো না কোনোভাবে যুদ্ধ না লাগালে চলেই না। নানা ইস্যুতে তার শুধু চুলকানি, যে কোনো উপায়েই হোক তাকে সেরা হয়েই থাকতে হবে। ইদানিং ভেনেজুয়েলার সাথে খুব কঠিন বিরোধ পরিস্থিতি চলছে। কিছুদিন আগে যুদ্ধ তো লেগেই গিয়েছিল এই দুই দেশের মধ্যে। এখন আবারও এদের মধ্যে অবস্থা খারাপ পর্যায়ে পৌঁছেছে। কয়েক মাস ধরে ভেনেজুয়েলার নাম বৈশ্বিক গণমাধ্যমের শিরোনামে উঠে আসছে প্রায় প্রতিদিন। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল নৌমহড়া, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, নিকোলা মাদুরোর যুদ্ধ প্রস্তুতি, সব মিলিয়ে মনে হচ্ছে দেশটা যেন একটা টাইম বোমার ওপর বসে আছে। এই সময়ে ভেনেজুয়েলা শুধু একটা দেশ নয়, যেন পুরো লাতিন আমেরিকার ভবিষ্যতের আয়না। এখানে যা ঘটবে তার ছায়া পড়বে কিউবা, নিকারাগুয়া, বলিভিয়া পর্যন্ত। অনেকের প্রশ্ন, শেষ পর্যন্ত কি হবে? মাদুরো কি পারবেন এই বিরোধে টিকে যেতে, নাকি যুক্তরাষ্ট্রই সব কেড়ে নেবে? দুঃসংবাদটা হলো, ক্ষমতার কেন্দ্রে যাই ঘটুক, আপাতত সাধারণ মানুষের কষ্ট কমছে না। ভেনেজুয়েলায় এখনও তীব্র মূল্যস্ফীতি চলছে। সরকারি হিসাব ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী মূল্যস্ফীতি 250 থেকে 300% মধ্যে ওঠানামা করছে। টানা সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মধ্যবিত্ত ও পেশাজীবীরা। একজন সরকারি স্কুল শিক্ষকের মাসিক বেতন দাঁড়িয়েছে মাত্র $10 থেকে $20, যা দিয়ে পরিবারের ন্যূনতম প্রয়োজনও মেটানো কঠিন। 9,16,445 বর্গ কিলোমিটার আয়তনের দেশটির লোকসংখ্যা প্রায় 3 কোটি। হুগো চ্যাভেজের মৃত্যুর পর 2013 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন নিকোলা মাদুরো। 2024 সালের জুলাইয়ে দেশটিতে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়। বিরোধীদের দাবি, নির্বাচনে মারিয়া কোরিনা মাচাদোর প্রার্থী এদমুন্দো গনসালেস বিপুল ভোটে জিতেছেন। কিন্তু মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেন এবং জানুয়ারি 2025-এ তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপর থেকে দেশটিতে বিক্ষোভ, গ্রেপ্তার, মৃত্যু যেন অতি পরিচিত ঘটনা। এখনও 1,800-এর বেশি রাজনৈতিক বন্দী কারাগারে। গত অক্টোবরে মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পান। পশ্চিমা দেশগুলো বলছে এটা গণতন্ত্রের জয়। মাদুরো বলছেন এটা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্রের পুরস্কার। 1992 সালে হুগো চ্যাভেজ সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর কারাগারে যান। সেই সময়ে নিকোলা মাদুরো ছিলেন একজন ট্রেড ইউনিয়ন নেতা, যিনি চ্যাভেজের রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। চ্যাভেজ 1998 সালে নির্বাচনে জেতার পর ধীরে ধীরে মাদুরোকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থানে তুলে নেন। 2006 সালে পররাষ্ট্রমন্ত্রী, 2012 সালে ভাইস প্রেসিডেন্ট হন। চ্যাভেজের শেষ বছরগুলোতে, অর্থাৎ 2011 থেকে 2013 সময়ে, যখন তিনি ক্যান্সারে ভুগছিলেন, মাদুরোই তার পাশে ছিলেন। 2012 সালের ডিসেম্বরে কিউবায় অস্ত্রোপচারের আগে চ্যাভেজ টিভিতে বলেছিলেন, যদি আমার কিছু হয় তোমরা নিকোলা মাদুরোকে ভোট দিও। সে বিপ্লবের সত্যিকারের সন্তান। তবে ব্যক্তিগত ক্যারিশমায় দুজনের মধ্যে বড় ফারাক। শুধু চ্যাভেজের নাম শুনে রাস্তায় লাখ লাখ মানুষ ছুটে আসত, কিন্তু মাদুরো তেমন নন। চ্যাভেজ ছিলেন লাতিন আমেরিকার বামপন্থী আইকন। মাদুরোকে স্বীকৃতি দেয় মূলত রাশিয়া, ইরান ও চীন। চ্যাভেজ মারা গেছেন 12 বছর, কিন্তু মাদুরো এখনও তার নাম ব্যবহার করে ভোটের আশা রাখেন। যদি চ্যাভেজ আজ বেঁচে থাকতেন, হয়তো বলতেন, মাদুরো, আমি তোমাকে ভালোবেসে ভুল করেছিলাম। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে লাতিন আমেরিকা নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি আরও কড়াকড়ি হয়েছে। হোয়াইট হাউসের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্রের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তাকে যেসব দেশ প্রভাবিত করছে, তারা যদি তা বন্ধ না করে, তবে বাণিজ্য, সহায়তা বা অর্থনৈতিক সুবিধা কোনো কিছুই অব্যাহত থাকবে না। এই নীতির কেন্দ্রবিন্দু 3টি বিষয়: অভিবাসন নিয়ন্ত্রণ, মাদক পাচার রোধ এবং ওই অঞ্চলে চীনের প্রভাব ঠেকানো। এ লক্ষ্য পূরণে ট্রাম্প প্রশাসন শুরুতেই মেক্সিকো ও কলম্বিয়ার ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে, যাতে তারা সীমান্ত দিয়ে অভিবাসীদের যাত্রা
ও মাদক প্রবাহ রোধে আরও কঠোর হয়। একই সঙ্গে ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের অবস্থান আরও আক্রমণাত্মক। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌ মহড়ায় যুদ্ধজাহাজ, ড্রোন পাঠানো হয়েছে, যা মূলত মাদুরো সরকারকে চাপে রাখতে সামরিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে যেসব সরকার যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতি সহানুভূতিশীল, যেমন এল সালভাদোরের নাইব আরমান্দো বুকেলে বা আর্জেন্টিনার হাভিয়ের মিলেই, তাদের সঙ্গে ওয়াশিংটন কূটনৈতিক ও অর্থনৈতিক ঘনিষ্ঠতা বাড়িয়েছে। এর মধ্য দিয়ে একটাই বার্তা দেওয়া হচ্ছে, তা হলো লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থে সহযোগিতা করলে সুবিধা, না করলে চাপ। এর ফল মিশ্র। ট্রাম্প প্রশাসনের চাপের কারণে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন প্রবাহ কমেছে। কয়েকটি দেশ নতুন নিরাপত্তা ও বাণিজ্য চুক্তিও করেছে। তবে এর পাশাপাশি বাড়তি শুল্ক, কূটনৈতিক চাপ এবং নিষেধাজ্ঞার কারণে বহু দেশে ভোগ দ্রব্যের দাম বেড়েছে, সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে এবং অর্থনীতি আরও চাপে পড়েছে। এই পরিস্থিতি লাতিন আমেরিকার সাধারণ মানুষের মধ্যে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবকে উস্কে দিয়েছে। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, ওয়াশিংটনের কঠোর নীতির কারণে ব্রাজিল, চিলি, মেক্সিকো সহ অনেক দেশ এখন বিকল্প বাজার ও রাজনৈতিক ভারসাম্যের জন্য চীন এবং ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতার পথে হাঁটছে। ট্রাম্প চান লাতিন আমেরিকা যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক প্রভাব বলয়ে থাকুক, কিন্তু এটা ঠিক যে ওই অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। পেছনের উঠান হিসেবে দেখার মানসিকতা লাতিন আমেরিকার দেশগুলো আর আগের মতো সহজে মেনে নিচ্ছে না। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের নজরদারির কেন্দ্রবিন্দুতে ছিল। ওয়াশিংটন কেন দেশটিকে অগ্রাধিকার তালিকার শীর্ষে রেখেছে, এর পেছনে তিনটি বড় কারণ রয়েছে। কাগজে কলমে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার ভেনেজুয়েলাতেই। রাজনৈতিক অস্থিতিশীলতা, নিষেধাজ্ঞা ও দুর্নীতির কারণে উৎপাদন কমেছে, কিন্তু ভবিষ্যৎ কৌশলগত গুরুত্ব অপরিবর্তিত। ট্রাম্প প্রশাসন চাইছে মাদুরো সরে গেলে আবারও মার্কিন কোম্পানিগুলো সেখানে ফিরতে পারবে, বিনিয়োগ বাড়বে এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ আরও নিরাপদ হবে। গত এক দশকে প্রায় ৭৮ লাখ ভেনেজুয়েলান দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, যা আধুনিক লাতিন আমেরিকার সবচেয়ে বড় মানবিক সংকট। তাদের একটি বড় অংশ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছাচ্ছে। ট্রাম্প অভিবাসন ইস্যুকে রাজনৈতিক অগ্রাধিকার বানিয়েছেন, তাই ভেনেজুয়েলার সংকট তার অভ্যন্তরীণ রাজনীতিকেও সরাসরি প্রভাবিত করছে। প্রথম মেয়াদে নানা চাপের পরও মাদুরো সরকারকে ট্রাম্প ক্ষমতাচ্যুত করতে পারেননি। এই ব্যর্থতা তাকে নতুন মেয়াদে আরও কঠোর অবস্থান নিতে উদ্বুদ্ধ করেছে। ক্যারিবীয় সাগরে যা ঘটছে, এটিকে এখনও সরাসরি আক্রমণের প্রস্তুতি বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র বলছে এটি মাদক বিরোধী বৃহৎ এক সমুদ্র অভিযান। তবে সামরিক বিশ্লেষকদের বক্তব্য ভিন্ন। তাদের মতে যে পরিমাণ শক্তি এই মহড়ায় নিয়োজিত হয়েছে, এয়ারক্রাফট ক্যারিবিয়ার USS জেরাল্ড আর ফোর্ড, 15,000-এর বেশি সেনা, দীর্ঘ পাল্লার ড্রোন, নজরদারি বিমান, সাবমেরিন, সেটা শুধু মাদক পাচার ঠেকানোর জন্য সাধারণত ব্যবহৃত হয় না। মহড়া চলছে ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। পাল্টা হিসেবে মাদুরো সরকারও 2 লাখের বেশি সৈন্য সীমান্ত ও উপকূল এলাকায় মোতায়েন করেছে। মাদুরো সরকার বিবৃতি দিয়েছে তারা যে কোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত। আঞ্চলিক পর্যবেক্ষকেরা বলছেন উভয় পক্ষের এই শক্তি প্রদর্শন সরাসরি যুদ্ধ নয়, কিন্তু সীমান্তে ড্রোন ভূপাতিত হওয়া, টহল নৌকার ধাক্কাধাক্কি বা উস্কানিমূলক কোনো ঘটনা দ্রুত উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ভুল সংকেতই বড় সংঘাত ডেকে আনতে পারে। অনেকে ভাবছেন নিকোলা মাদুরো এখন একা হয়ে গেছেন। বাস্তবতা হলো তিনি এখনও 3টি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছেন। এই 3 শক্তি তাকে কঠোর অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপের মধ্যেও টিকিয়ে রেখেছে। ভেনেজুয়েলার সামরিক নেতৃত্ব এখনও দৃঢ়ভাবে মাদুরোর পাশে। কারণটি রাজনৈতিক নয়, অর্থনৈতিক। সেনাবাহিনীর প্রভাবশালী কর্মকর্তারা সোনার খনি, তেল পাচার, জ্বালানি সরবরাহ, সীমান্তে ড্রাগ চক্রসহ বহু অবৈধ অর্থচক্র নিয়ন্ত্রণ করেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব নেটওয়ার্ক থেকে প্রতি মাসে লাখ লাখ ডলার আয় হয়। সে কারণেই তারা মাদুরোর নিরাপত্তাব্যূহ হিসেবে কাজ করেন। সেনাবাহিনীর সমর্থন ছাড়া মাদুরো একদিনও ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, এটাই সাধারণ বিশ্লেষকদের অভিমত। মাদুরোর আন্তর্জাতিক বন্ধু মহল ছোট হলেও কার্যকর। রাশিয়ার সামরিক উপদেষ্টা ও বেসরকারি নিরাপত্তা বাহিনীর উপস্থিতির বিষয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন আছে। ইরান ভেনেজুয়েলাকে ড্রোন, প্রযুক্তি ও পরিশোধনাগার সহায়তা দিচ্ছে।
চীন নিয়মিত ঋণ দেয় এবং কূটনৈতিকভাবে মাদুরোকে রক্ষা করে। কিউবা বহু বছর ধরে গোয়েন্দা ও নিরাপত্তা সহায়তা দিচ্ছে। এরা কেউ গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে নয়, বরং নিজেদের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় মাদুরোকে সমর্থন করছে। কিন্তু মাদুরোর জন্য এতটুকুই যথেষ্ট। অর্থনৈতিক ধস, 270% ওপর মূল্যস্ফীতি সত্ত্বেও এখনও 20 থেকে 25% নাগরিক মাদুরোকে সমর্থন করেন। তাদের বড় একটি অংশ বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে ভেনেজুয়েলা, লিবিয়া বা ইরাকের পথেই যাবে। এই ভীতি মাদুরোর রাজনৈতিক প্রচারে গুরুত্বপূর্ণ অস্ত্র। সরকারি প্রচারে বলা হয়, ইয়াঙ্কিরা এলে দেশ ধ্বংস হবে, পরিবার বিপদে পড়বে। এভাবে ভয় ও জাতীয়তাবাদের মিশ্রণে তিনি নিজের সমর্থক ঘাঁটি ধরে রেখেছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে ঐতিহাসিক বামপন্থী বন্ধুত্ব রাখলেও 2024 নির্বাচনের ফলাফলকে স্বীকার করেননি। তিনি ভোটের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। ব্রাজিল মাদুরোকে সময় দিচ্ছে, কিন্তু গণতান্ত্রিক সমাধান চায়, যাতে ভেনেজুয়েলার অর্থনীতি পুনরুদ্ধার হয়। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মাদুরোকে সমর্থন করেন না। 2024 নির্বাচনকে তিনি অস্বীকার করেছেন। তবে যুক্তরাষ্ট্রের নার্কো টেররিস্ট অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এর পেছনে রয়েছে তেলের লোভ। তিনি মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলে নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। মেক্সিকোর শেইনবামের সরকার মাদুরোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। 2025 তার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠিয়েছে। তিনি বলেছেন, ভেনেজুয়েলার মানুষেরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মেক্সিকো মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে যাতে সংলাপ ও শান্তি নিশ্চিত হয়, কিন্তু নির্বাচনের ফলাফলে নিরপেক্ষ থেকেছে দেশটি। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।